ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে এরা সবাই ট্রেকিং স্টোন নিয়ে সামনের দিকে যাচ্ছিল, তবে এরপর তারা বুঝতে পারে এটা আর জ্বলজ্বল করছে না। হুই ঘ্রাণ শুকে বলে ওরা হয়তো সামনেই আছে। অন্যদিকে লিংবোকে দেখানো হয় সেও একজনকে ফলো করতে করতে এখানে এসেছে, তবে সে তাকে হারিয়ে ফেলেছে। এখন সে সামনে আরেকজনকে দেখে। এরাও একজন লোককে দেখতে পায় যে পাহাড়ের উপর চড়ছিল। হুয়ান বলে এটা একটা পাপেট। তখনই সামনে থেকে আরো কতগুলো পাপেট চলে আসে। ওই সময় এদের সবাইকে ফ্রিজ করে দেয় লিংবো। তখন হঠাৎ করেই এদের মধ্যে 4 জন গায়েব হয়ে যায়। লিংবো বলে এটা আমি করিনি, তবে এই ছেলেটা সম্ভবত উত্তরের একটা ঘর থেকে বের হয়েছে। তোমরা সেখানে গেলেই হয়তো কিছু একটা জানতে পারবে। আমার কাজ আছে, আমি আর এখন তোমাদের সঙ্গে যাব না। এরপরে এরা সবাই উত্তরের ঘরে আসে এবং দেখতে পায় এখানে এরকম অনেক পাপেট রয়েছে। হঠাৎ করে কংহ একজনের চোখে পলক পড়তে দেখে। সে বলে এটা পাপেট নয়। সে পরীক্ষা করার জন্য তার নাক চেপে ধরে। এরপর পালক নিয়ে তার নাকে ঘষলেই সেই লোক হাঁচি দিতে শুরু করে। এরপরে তাকে সবাই জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে বলে আমি কিছুই জানি না। কংহ আবারও পালক নিয়ে তাকে ভয় দেখালে সে সত্যি বলতে শুরু করে। সে বলে অনেক বছর আগে এই জায়গায় এক ইমমর্টাল একটা রিলেম তৈরি করেছে, তবে সেই রিলেমে ঢোকার চাবি রয়েছে নিচের গ্রামে। তবে ওই গ্রাম অনেক নিচে। এই লোকের নাম উশি। সে উবেইয়ের 3য় ভাই। হুয়ান বলে তুমি কার কথায় এখানে এসেছো? তবে সেই লোক বলতে চায় না। এরপর পালকের ভয়ে বলে আমি আমাদের মহারাজ যিশুর জন্য এখানে এসেছি। আমি এখানে অনেকগুলো পাপেট নিয়ে এসেছিলাম। আমি সবাইকে সেই গ্রামে পাঠিয়েছি, তবে কেউ ফিরে আসেনি। এরপর আমি আরেক দল পাঠিয়েছি, তবে তারাও ফিরে আসেনি। পরে আমি বুঝতে পারি এই এলাকায় অনেক ভিখারি আছে। আমি তাদেরকে এনে পাপেট বানিয়ে ফেলি। এরপর আমি তাদেরও একদল নিচে পাঠাই, তবে তারাও আগের মতোই কেউ ফিরে আসেনি। এরপরে তারা সবাই একসঙ্গে ওই গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। তবে রাস্তার মাঝে উশি বলে আমি আর হাঁটতে পারছি না। কংহ বলে তাহলে আমরা সবাই একটু বিশ্রাম নিই। কংহ একটু খাবার পুড়িয়ে তানকে খেতে বলে। তান বলে আমাকে কেন দিচ্ছ? আমি তো আর তোমার অনেক ভালো বন্ধু নই। কংহ বলে তুমি যদি না খাও আমিও না খেয়ে থাকবো। হুয়ান বলে বোকা মেয়ে, তোমার সিনিয়র একদিন তো ভালো, 6 মাস না খেয়ে থাকলেও তার কিছুই হবে না। তবে তোমার খাবার খেয়ে অভ্যাস, তুমি না খেলেই অসুস্থ হয়ে যাবে। তান বলে তুমি একদম আমার জুনিয়রের চিন্তা করবে না, ওর চিন্তা করার জন্য আমি আছি। তুমি আমার সঙ্গে আসো, আমার তোমার সঙ্গে কথা আছে। এরপরে তারা আলাদা কথা বলতে আসে। তান বলে তোমরা কি সত্যিই বন্ধু? সে বলে হ্যাঁ। তান বলে তুমি জানো বন্ধু কেমন হয়? বন্ধুত্বের মাঝে ছেলে মেয়ের দূরত্ব বজায় রাখতে হয়। তোমাকে কংহর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। হুয়ান বলে আমি পারবো না। তান বলে তুমি ভাবছো কংহ অনেক ভালো একটা মেয়ে? সে তখন কংহর আজে বাজে অভ্যাসের কথা বলতে থাকে, যেটা কংহ পেছন থেকে শুনে ফেলে। সে তো তানের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তবে তখনই তারা সামনে অনেকগুলো পাখির শব্দ শুনতে পায়। তারা 3 জন তখন সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে থাকে। হুয়ান বলে এই পাখিগুলো অনেক মারাত্মক, এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়। এরপরে তারা সেই পাখিগুলোর সঙ্গে ফাইট করতে থাকে। এখানে সবাই মারাত্মক লেভেলে ফাইট করছিল। তখন দেখা যায় উবেইয়ের 2য় ভাই উচিন সেখানে এসে উশিকে নিয়ে যেতে চায়, তবে তখন তান তাদের পেছনে আসে। এদিকে কংহ নিজের হেয়ারপিন খুলে তার অস্ত্র হার্পটাকে বলে দয়া করে একবারের জন্য হলেও একটু কাজ করো। তখনই সেটা অ্যাক্টিভ হয়ে যায় আর এক ঝটকায় পুরো বাগান থেকে সেই পাখি গায়েব হয়ে যায়। কংহ অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা তানের কাছে যায়। তানকে ওই ডেমনরা আঘাত করতে চাইলে কংহ তানের সামনে দাঁড়ালে সে এক আঘাতে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। তখন হুয়ান তাকে বাঁচাতে নিচে ঝাঁপ দেয়। এরপর তাকে ধরে ফেলে। পরে সে কংহকে উপরের দিকে পাঠিয়ে দেয়। এতে সে নিজে নিচে পড়ে যায়। কংহ উপরে চলে আসে। সে বলতে থাকে আমি নিচে কিছুই দেখিনি, আমি শুধু দেখলাম কুয়াশা আর কুয়াশা। সে এই 2 ভাইকে নিচের গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করে। উশি বলে আমি যতবার লোক পাঠিয়েছি তারা কেউ যে ফিরে আসেনি এমনটা নয়। একবার একটা ছেলে ফিরে এসেছিল। সে মনে করে ওই ছেলেটা বারবার বলছিল আমি আমার স্ত্রীকে দেখেছি, আমি আমার স্ত্রীকে নিজের হাতে মেরেছি। এরপর সে ওই অনুশোচনা নিয়েই মারা যায়। নিচের গ্রামটাকে বলা হয় ইনার ডেমনের গ্রাম, মানে ওই গ্রামে গেলে মানুষ তার ভেতরে লুকিয়ে থাকা ভয়কে দেখতে পায়। তাই যদিও হুয়ান ফিরে আসে তাহলে সে আর বাঁচতে পারবে না। তখন আমাদেরকে নিচের গ্রামের রাজপ্রাসাদ দেখানো হয়। হুয়ানের জ্ঞান ফিরলে ইউনুক বলতে থাকে 2য় রাজকুমার উঠে পড়েছে। হুয়ান বলে আমার মা কোথায়? সে জোর করে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। তখন তার মনে পড়ে তার বাবাই তার মাকে মেরেছিল। এদিকে তার বাবাকে দেখা যায় যে কিনা ভালোই আছে। হুয়ান তার বাবার কাছে গিয়ে বলে আপনি কেন এমনটা করলেন? তার বাবা বলে তাহলে কি করতাম?
এত বড় দায়িত্ব সারা জীবন একটা মহিলার হাতে থাকবে নাকি? তুমিও তো একটা অকৃতজ্ঞ। যুবরাজের টাইটেলটা নিজে নিতে পারলে না। হুয়ান রেগে তাকে মারতে যেতে চায়, তবে সৈন্যরা তাকে ধরে রাখে। পরদিন মন্ত্রীরা বলতে থাকে, মহারানী মারা যাওয়ার পর রাজ্যের সকল দায়িত্ব এখন যুবরাজের নেওয়া উচিত। আসলে এই রাজ্যের দায়িত্বে ছিল মহারানী, মানে হুয়ানের মা। কিন্তু বর্তমান মহারাজ বলে, যুবরাজ অনেক ছোট, তাই দায়িত্ব আমার কাছেই থাকবে। এখন থেকে আমি রাজা। আপনি এসব কথা বলছেন, তার মানে আপনি বিদ্রোহ করতে চাইছেন। সে ওই মন্ত্রীকে বন্দি করতে বলে। এদিকে উশি বলে, আমার কাছে একটা পাথর আছে, যার মাধ্যমে বোঝা যায় যে কে কোন জিনিসটাকে ভয় পায়। প্রথমেই হুই সেখানে হাত রাখলে দেখা যায় সে বাঘ ভয় পায়। তান সেটার উপর হাত রাখলে দেখা যায় সে তার মাস্টারকে ভয় পায়। কঙ্ঘ সেখানে হাত রাখলে কোনো কিছুরই ছবি ওঠে না, অর্থাৎ সে কোনো কিছুতেই ভয় পায় না। তার মানে সে ওই গ্রামে যেতে পারবে, এতে তার স্মৃতি হারাবে না। এরা দুই ভাই বলে, ওই গ্রামে যাওয়ার একটা নদী রয়েছে, কিন্তু ওই পানি অনেক বিষাক্ত, সেখানে দিয়ে গেলে তোমার অনেক যন্ত্রণা হবে। কঙ্ঘ এদের দুজনকে এখানেই দাঁড়াতে বলে, আর নিজে একাই সেই বিষাক্ত নদীর পানি দিয়ে হেঁটে হেঁটে ওই গ্রামের উদ্দেশ্যে যায়। পরদিন সকালে বড় রাজকুমারকে বন্দি অবস্থায় নিয়ে আসা হয়। হুয়ান বর্তমান মহারাজের আদেশনামা পড়ে, যেখানে মহারাজ বলেছে বড় রাজকুমার একজন জেনারেল, তবে সে এখন সৈন্যবাহিনী নিয়ে রাজধানীতে ফিরে এসেছে। তার মানে সে বিদ্রোহ করতে চাইছে। এই অন্যায় সহ্য করার মতো না, তাকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হবে। বড় রাজকুমার হাসতে থাকে। সে বলে, ওই ফালতু মহারাজ এইসব ছাড়া আর কি বা করতে পারে? আজ আমাকে অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হচ্ছে, সেটা পৃথিবীর দেখছে। জনতা এর বিচার অবশ্যই একদিন করবে। হুয়ান কাছে আসলে তার বড় ভাই বলে, নিজেকে দেখে রেখো, আমাদের ছোট ভাইকে দেখে রেখো। হুয়ান তার বড় ভাইকে বলে, আমি কথা দিচ্ছি, আমাদের ছোট ভাইকে আমি দেখে রাখবো। এরপরই তার বড় ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হুয়ান বাড়িতে আসলে যুবরাজ তাকে বলে, ভাইয়া আমি যুবরাজ, এটা নাকি বড় ভাইয়া মেনে নিতে পারেনি, এজন্য নাকি সে বিদ্রোহ করতে চেয়েছে। বাবা আমাকে এই কথা বলেছে। হুয়ান বলে, তুমি আমাদের উপর বিশ্বাস রাখো, আমরা কেউ তোমার খারাপ চাই না, বড় ভাইয়ের মৃত্যুতে তোমার কোনো হাত নেই। এদিকে কঙ্ঘ ওই গ্রামে আসে এবং এখানে সে হুয়ানকে দেখতে পায়, যে অজ্ঞান হয়ে পড়েছিল। সে তাকে নিয়ে যেতে চায়। তখন তার মনে পড়ে উশি বলেছিল ওর জ্ঞান ফেরানো ছাড়া যদি ওকে নিয়ে আসা হয় তাহলে সেটা কোনো কাজেই দেবে না। কঙ্ঘ এরপরে স্পেল করে দেখে ও স্বপ্নে কি দেখছে। এরপর কঙ্ঘ সেখানেই ঢুকে পড়ে। সে লুকিয়ে দাসীরা যেখানে গোসল করে সেখানে চলে আসে আর বলতে থাকে, এটা তো রাজপ্রাসাদ। হুয়ান এখানকার কে? ও কি কোনো ইউনুক নাকি কোনো গার্ড? তখন সে দেখতে পায় তার পোশাক একদম নষ্ট হয়ে গেছে। তাই সে দাসীদের পোশাক পরে দাসীদের সঙ্গে মিশে প্যালেসের ভেতর চলে আসে। এদিকে মহারাজ কতগুলো মেয়েদের সঙ্গে কানামাছি খেলছিল। ওই সময় হুয়ান এসে বলে, বিদ্রোহীকে আমি মেরে ফেলেছি। তার বাবা বলে, কিন্তু তোমার ভাইয়ের কথা তুমি মনে রেখো, একই ভুল করো না। তখন সে ওই মেয়েটার চেহারা দেখে একেবারে পাগল হয়ে যায়। সে বলে, এখন থেকে তুমি আমার সেবা করবে। হুয়ান বলে, অভিনন্দন বাবা, আপনি নতুন স্ত্রী পেয়ে গেছেন। এরপর সে চলে আসে। এদিকে কঙ্ঘ শুনতে পায় দাসীরা কোনো এক গার্ডের কথা বলছে, যে দেখতে অনেক হ্যান্ডসাম। এরপরে তারা বর্তমানে রাজপ্রাসাদে কি কি চলছে তার সবকিছুই বলে এবং বলে যে দ্বিতীয় রাজকুমারের উপর দিয়ে ঝড় যাচ্ছে। কঙ্ঘ তাদের কাছে আরো শুনতে আসলে তারা বলে, তুমি কোন প্যালেসের? তোমাকে তো আগে কখনো দেখিনি। কঙ্ঘ তখন একটু ভয় পেয়ে যায় আর বলে, আমি সামনের প্যালেস থেকে এসেছি, তোমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। সে কিছু খাবার দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হুয়ান বাইরে হাঁটছিল। সে তার ইউনুককে চলে যেতে বলে, তবে ইউনুক বলে যে সে তার সেবা করার জন্যই আছে। হুয়ান বলে, তাহলে এক কাজ করো, আমার জন্য কয়েকটা মেয়ের ব্যবস্থা করো, যেন দেখতে সুন্দর হয়। ইউনুক বলে, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি এখনই যাচ্ছি। এই খবর বর্তমান রানীর কাছে চলে আসে, যে সবেমাত্র রানী হয়েছে। সে বলে, এই ছেলে কখনোই মেয়েদের সঙ্গে দেখা করতে যাবে না, হয়তো ও বাগানে ওর ভাইয়ের কোনো সৈনিকের সঙ্গে দেখা করতে গেছে। আমি এখনই গিয়ে ওকে হাতে নাতে ধরছি। অন্যদিকে কঙ্ঘ বাইরে এসে ভাবতে থাকে যে সে কিভাবে হুয়ানকে খুঁজে পাবে। তখন সে সামনে একটা গাছ দেখে সেটার উপর উঠে ঘুমিয়ে পড়ে। এদিকে হুয়ানকে তার ভাইয়ের একজন সৈনিক তার ভাইয়ের টোকেন দিয়ে দেয়, যেটা দিয়ে সে তার ভাইয়ের আর্মিদের কমান্ড দিতে পারবে। সে যখন চলে আসছিল তখন সে গাছের উপর কঙ্ঘকে দেখতে পায়। সে নিচ থেকে একটা পাথর উঠিয়ে তার গায়ে ছুঁড়ে মারে। তখন কঙ্ঘ পড়ে যেতে থাকলে হুয়ান তাকে ধরে ফেলে। কঙ্ঘ তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, তাকে নাম ধরে ডাকতে থাকে আর তাকে জড়িয়ে ধরে। আমি তোমাদের বলে দিই, এখানেও কিন্তু তার নাম হুয়ান। সে কঙ্ঘকে নিচে ফেলে দেয় আর বলে, তোমার সাহস কি করে হলো একজন দাসী হয়ে আমার নাম মুখে নেয়ার? তখনই সে সামনে নতুন রানীকে দেখতে পেয়ে
কংহোকে তুলে নেয়। ওই সময় রানী এসে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? হুয়ান বলে, আপনি দেখে বুঝতে পারছেন না? তাহলে আমি আপনার সামনেই দেখাচ্ছি। রানী তখন চলে যায়। এরপর হুয়ান কংহোর গলায় তলোয়ার ধরে বলে, তুমি সত্যি করে বলো তুমি কে? বাবা কেন তোমাকে আমার কাছে পাঠিয়েছে? কংহো বলে, কিসের বাবা? আমি এসেছি তোমাকে বাঁচাতে, তুমি কি আমার কথা ভুলে গেছো? হুয়ান বলে, মিথ্যে কথা বলবে না, আমি তোমাকে চিনি না। সে বলে, চেনো না মানে? তুমি বলেছিলে তুমি আমাকে পছন্দ করো। তখন দেখানো হয় ওই দিন হুয়ান তানকে বলেছিল সে কংহোকে পছন্দ করে। বর্তমানে সে বলে, আমি তোমাকে বলছি তুমি এই যা কিছু দেখছো সবকিছু মিথ্যা, তুমি আমার সঙ্গে চলো। এরপর সে তাকে টেনে নিয়ে যেতে থাকে। পরে সামনের একটা দেয়ালের কাছে এসে বলে, তুমি যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ? সে বলে, কিসের যাওয়ার রাস্তা? ওটা তো একটা দেয়াল। কংহো তাকে টেনে সেখানে নিয়ে যেতে থাকে। হুয়ান তার হাত ছেড়ে দিলে কংহো একাই তার ভেতর দিয়ে চলে যায়। হুয়ান তখন অনেক অবাক হয়ে যায় যে একটা মানুষ ওয়ালের ভেতর দিয়ে কিভাবে গায়েব হয়ে গেল। এদিকে কংহো বুঝতে পারে হুয়ানের জ্ঞান না ফিরলে সে এখান থেকে বেরোতে পারবে না। এখানকার হুয়ানের আসল বডিতে সে হাতে আঁচড়ের দাগ দেখতে পায়। তখন তার মনে পড়ে গতকাল রাতে সে হুয়ানের হাতে আঁচড় দিয়েছিল। তার মানে ভেতরে হুয়ানের কোনো বিপদ হলে বাইরে হুয়ানের আসল বডিরও বিপদ হবে। তাই কংহো আবার ভেতরে যেতে চায়। এদিকে হুয়ান ভীষণ অবাক ছিল যে কংহো কোথায় চলে গেল। সে তার গার্ড বেইকে বলে, দেখো তো তুমি সামনে কি দেখতে পারছো? তুমি কি যাওয়ার কোনো রাস্তা দেখতে পারছো? সে বলে, না তো, ওটা তো একটা দেয়াল। এরপর হুয়ান তার ছোট ভাইয়ের কাছে আসে। তার ছোট ভাই তাকে একটা গল্প বলতে বলে। হুয়ান বলে, আজ আমি তোমাকে নিজের একটা গল্প বলছি। একদিন গাছ থেকে একটা মেয়ে আমার কোলে এসে পড়ে। আমি তাকে জিজ্ঞেস করি সে কে, কোথা থেকে এসেছে। সে বলে, সে আমাকে বাঁচাতে এসেছে, আমরা নাকি বন্ধু। এরপর সে আমাকে জোর করে তার সাথে করে নিয়ে যেতে চায়, তবে পরে সে নিজেই গায়েব হয়ে গেছে। যুবরাজ বলে, ভাইয়া তাহলে তো মনে হচ্ছে সেটা একটা পরী। আমি এখনো কোনো পরী দেখিনি, সে আসলে তুমি তাকে আমার কাছে নিয়ে এসো। এদিকে কংহো ভিতরে আসলে দেখতে পায় সকাল হয়ে গেছে। সে বলতে থাকে, এক সেকেন্ডে সকাল কিভাবে হয়ে গেল? তখনই কিছু গার্ডরা এসে তাকে ধরে ফেলে। তারা বলে, অনেক দিন ধরে আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কংহো ভীষণ অবাক হয়ে যায় যে মাত্র কয়েক মিনিটে অনেক দিন কি করে হয়ে গেল। আসলে বাইরের একদিন এখানকার 10 দিনের সমান। এরপর তাকে হুয়ানের কাছে নিয়ে যাওয়া হয়। হুয়ান বলে, এই কয়দিন আমি ভেবেচিন্তে বুঝতে পেরেছি তুমি আমার বাবার পাঠানো কোনো গুপ্তচর, তবে হতে পারে তুমি জাদুবিদ্যাও জানো। সে বলে, কিসের গুপ্তচর, কিসের জাদুবিদ্যা? হুয়ান বলে, তাহলে কি আমার ভাইয়ের কথা মতো তুমি কোনো পরী নাকি? কংহো বলে, আমি কোনো গুপ্তচরও নই, কোনো পরীও নই, আমার নাম কংহো, আমি তোমার বন্ধু। হুয়ান তখন তাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলতে বলে। কংহো বলে, তুমি এসব কি বলছো? ঠিক আছে, আমি প্রমাণ করছি যে আমরা সবচেয়ে ভালো বন্ধু। তখন সে কল্পনা করে আসার সময় হুই তাকে বলেছিল, আমি একটা জিনিস জানি, হতে পারে সেখানে গিয়ে তোমার কাজে লাগতে পারে। এরপর সে তার কানে কানে কিছু বলেছিল। বর্তমানে কংহো বলে, আমি জানি তোমার পেছনে একটা তিল আছে। হুয়ান কাছে এসে বলে, তুমি আমার ব্যাপারে আর কি জানো? সে বলে, তোমার সাদা পোশাক পরা পছন্দ, তুমি সকালের চা খাও ভোরের কুয়াশার পানি দিয়ে। হুয়ান বলে, বাবা আমার ব্যাপারে তোমাকে এত কিছু বলেছে? তার মানে বাবা আমাকে অনেক মূল্য দিয়েছে, তাহলে তো তোমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলা ঠিক হবে না। এরপর সে তাকে একটা ঘরে থাকতে দেয়। একটু পরেই তার জন্য অনেক উপহার আসে। রাতের বেলা কংহো শুয়েছিল। সে বলছিল, তার মানে হুয়ানের বাবা তার মাকে মেরেছে, তার নিজের হাতে তার বড় ভাইকে মারার আদেশ দিয়েছে। এখন ওর মিশন হয়তো মহারাজকে মেরে ফেলা। আমি যদি মহারাজকে মেরে ফেলি তাহলে হয়তো ও এখান থেকে বের হতে পারবে। তখনই হুয়ান সেখানে এসে বসে আর বলে, কি ভাবছো? কংহো বলে, তোমার কথাই ভাবছিলাম। হুয়ান তখন তাকে ধরে শুইয়ে ফেলে। কংহো বলে, তুমি আমাকে ছাড়ো, তুমি এসব কি করছো? হুয়ান বলে, কেন, বাবা তো তোমাকে এজন্যই পাঠিয়েছে। কংহো তখন অনেক কান্নাকাটি শুরু করে। সে হুয়ানের কাছে মিনতি করেছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাই হুয়ান তাকে ছেড়ে দেয়। কংহো কেঁদে কেঁদে বলে, তুমি তো কখনো এমন ছিলে না, আজ তোমার কি হয়েছে? হুয়ান কান্না করে বলতে থাকে, হ্যাপি বার্থডে ভাইয়া, মানে আজ তার বড় ভাইয়ের জন্মদিন ছিল। এরপর পরদিন কংহো ঘর পরিষ্কার করছিল, তখন তার হাত থেকে একটা ফুলদানি পড়ে ভেঙে যায়। শব্দে হুয়ানের ঘুম ভাঙলে সে জিজ্ঞেস করে, কি হয়েছে? কংহো তখন বলে যে কিছুই হয়নি। এরপর হুয়ান হাত মুখ ধুয়ে তোয়ালে চাইলে কংহো তাকে একটা তোয়ালে দেয়। হুয়ান বলে, হাত থেকে গন্ধ আসছে কেন? কংহো বলে, কারণ এটা দিয়ে এইমাত্র টেবিল পরিষ্কার করলাম যে। হুয়ানের ভীষণ রাগ উঠে যায়, তবে সে কিছু বলে না। এরপর সে নিজের চুল আঁচড়াচ্ছিল, তখন কংহো জোর করে চিরুনি নিয়ে জোরে জোরে চুল আঁচড়াতে শুরু করে। হুয়ান ভীষণ ব্যথা পাচ্ছিল।
তবে কংহ তারপরও জোর করে তার মাথা আঁচড়ে দিচ্ছিল। এরপর হুয়ান বের হতে চাইলে তার পায়ের নিচে ওই ভাঙা ফুলদানির এক টুকরা পড়ে। কংহ বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে করিনি। এরপর কংহ মাছেদের খাবার দিতে যায়। সে ভাবতে থাকে, আমি কিভাবে হুয়ানকে এখান থেকে নিয়ে যাব, আমি ওকে আমার কথা মনে করাবো কিভাবে। তখন তার মনে পড়ে একদিন তারা দুজন নদীতে পড়ে গিয়েছিল। সে এবার নতুন প্ল্যান করে। এদিকে হুয়ান জানতে পারে কংহ সকাল থেকে শুধু মাছেদের খাবার খাওয়াচ্ছে। হুয়ান সেখানে গেলে কংহ তাকে টেনে নিয়ে যায় আর বলে, দেখো মাছগুলো কেমন হয়ে গেছে। এরপর সে পেছনে গিয়ে দৌড়ে এসে হুয়ানকে নিয়ে পানিতে পড়তে চায়, তবে হুয়ান সরে যায় আর সে একাই পানিতে পড়ে যায়। হুয়ান বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে অন্তত একটা গভীর পুকুর খুঁজতে, এখানে আমাকে ধাক্কা দিয়ে ফেললে আমি মরবো নাকি। কংহ বলে, আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে আমার কথা মনে করাতে চেয়েছি। এরপর দেখা যায় তারা ঘরে চলে এসেছে। কংহ বলে, আমি সত্যি বলছি, আমি তোমাকে আমার কথা মনে করাতে চেয়েছি। একদিন আমি চোরের পেছনে দৌড়াচ্ছিলাম, তখন তুমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলে, আমি পা পিছলে তোমাকে নিয়ে নদীর পানিতে পড়ে গিয়েছিলাম। হুয়ান বলে, তুমি আর কত কাহিনী বানাবে। কংহ বলে, আমাদের প্রথম যেদিন দেখা হয়েছে সেদিন একটা মেয়ে তোমাকে রাস্তা থেকে উঠে নিয়ে যেতে চেয়েছিল। হুয়ানের এই সব কিছুই বিশ্বাস হয় না, বিশ্বাস না হওয়ারই কথা। এরপর কংহ ভাবছিল এবার তাকে আরো বড় কিছু করতে হবে। তখন সে অনেকগুলো গোলাপ গাছ দেখতে পায় যেগুলোতে কাঁটা রয়েছে। তখনই পেছন থেকে হুয়ান বলে, তুমি আবার এখানে কি করছো। কংহ দাঁড়িয়ে বলে, আমি কিছুই করছি না। তবে তখন একটা পাথর তার পায়ে লাগে আর সে পড়ে যেতে থাকলে হুয়ানকে সাথে নিয়ে পড়ে যায়। একটু পর হুয়ান বলতে থাকে, আমি বুঝতে পারছি না বাবা কি ভেবে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তুমি যদি আমাকে মারতেও চাও অন্তত নিজের ব্রেনটাকে তো একটু কাজে লাগাতে পারো, তাই না। তুমি আমাকে ছোট্ট একটা পুকুরে ফেলতে চেয়েছো, আবার এখন গোলাপ গাছের কাটাই ফেলতে চেয়েছো। গুপ্তচর এত বোকা হয় আমি জীবনে দেখিনি। কংহ বলে, এজন্যই তো বলছি আমি গুপ্তচর নই। হুয়ান তাকে শাস্তি হিসেবে ঘোড়াশালায় পাঠিয়ে দেয়। এরপর কংহ ঘোড়াশালায় কাজ করছিল। একটু পর একজন ইউনুক দ্বিতীয় রাজকুমার হুয়ানের জন্য একটা নতুন ঘোড়া নিয়ে আসে। এরপরে দেখা যায় বেই এসে হুয়ানকে বলে, ও ঘোড়াশালার সব কাজ করে আর ঘোড়াদের সঙ্গে গল্প করে। হুয়ান বলে, আচ্ছা তুমি বলো তো, আমি কি কোনো স্মৃতি ভুলে গেছি। বেই বলে, আমি ছোটবেলা থেকে আপনার সাথে আছি, আপনার জীবনে এমন কিছু ঘটলে আমি তো দেখতামই। অন্যদিকে কংঘর কাছে যুবরাজ আসে। সে বলে, তুমি বুঝি সেই পরী, আমি শুনেছি ভাইয়ার জন্য নতুন একটা ঘোড়া আনা হয়েছে, আমি সেটা দেখতে চাই। এরপর সে ওই ঘোড়ার পিঠে চড়ে। তখন তার কাছ থেকে একটা খেলনা পড়ে ভেঙে যায়। সে অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ এই খেলনাটা তার ভাই তাকে দিয়েছিল। কংঘ তাকে কান্না করতে না করে, সে তাকে অনেকগুলো ওইরকম খেলনা বানিয়ে দেয়। যুবরাজ বলে, জানো আপু, এখন কেউ আমার সঙ্গে খেলে না, ভাইয়াও এখন অনেক ব্যস্ত। কংঘ বলে, আপনি আমাকে বলুন আপনি কি করতে চান, আমি আপনাকে সাহায্য করব। এরপরে তারা দুজন মিলে ওই ঘোড়াটায় চড়ে। একটু পরেই ওই ঘোড়ার কিছু একটা হয়, সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। তারা দুজন একসঙ্গে ঘোড়া থেকে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। ডাক্তার যুবরাজের চিকিৎসা করে বলে সে ভালো আছে, শুধু একটু ভয় পেয়ে গেছে। একটু পর এক সেবক এসে বলে ওই মেয়েটার জ্ঞান ফিরেছে। হুয়ান তার কাছে গেলে কংঘ বলে, যুবরাজ কেমন আছে। সে বলে, তুমি কেমন রাখতে চেয়েছিলে, তুমি কি আমার ভাইকে মারতে চেয়েছিলে। কংঘ বলে, তুমি এগুলো কি ধরনের কথা বলছো। হুয়ান বলে, তোমাকে পাঠানো হয়েছে আমার জন্য, তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু তুমি আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছো। কংঘ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সেগুলো কিছুই করেনি, তবে হুয়ান তার কথা বিশ্বাস করে না। সে তাকে শাস্তি দেয়। কংঘ বলে, তুমি আমার উপর সময় নষ্ট না করে গিয়ে দেখো ওই ঘোড়া হঠাৎ করে কেন এরকম হয়ে গিয়েছিল, তাহলেই হয়তো তুমি সত্যিটা জানতে পারবে। হুয়ান তাকে সেখানে বন্দি করে দিয়ে চলে আসে। এরপর সে ওই ঘোড়াটাকে মেরে ফেলতে বলে আর করোনা দিয়ে তাকে ভালোভাবে পরীক্ষা করতে বলে যে কেন ঘোড়াটা হঠাৎ করে এরকম করলো। রাতের বেলা কংঘর অবস্থা খুব খারাপ হয়ে যায়। পরদিন সকালে যুবরাজের জ্ঞান ফেরে। হুয়ান যখন তাকে খাবার খাওয়াচ্ছিল তখন সে কংঘর কথা জিজ্ঞেস করে। সে বলে, গতকাল ওই আপুটাই আমাকে বাঁচিয়েছে, নয়তো আমি আরো আঘাত পেতাম। তখনই করোনারের রিপোর্ট আসে। করোনার বলে, ওই ঘোড়ার পেটে আমি এগুলো পেয়েছি, এগুলোর কারণেই মূলত সে এরকম ব্যবহার করেছিল। তবে এই ওষুধ কাজ করতে অনেকদিন সময় লাগে, কম হলেও 7 থেকে 10 দিন আগে এই ওষুধ খাওয়া হলে তাহলে 7 থেকে 10 দিন পর এটা কাজ করে। কংঘ ঘোড়াশালায় গেছে মাত্র 2 দিন হয়েছে, তাহলে তো এই কাজ তার নয়। গতকাল ওই ঘোড়াটা নিয়েই হুয়ানের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তবে সে যায়নি। আর এই কারণেই মূলত যে এই প্ল্যানটা করেছিল তার প্ল্যান নষ্ট হয়ে গেছে।
সে তখনই কংঘর কাছে যায়। ওই সময় কংঘর খারাপ অবস্থা দেখে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়তে থাকে। সে তাড়াতাড়ি কংঘকে নিয়ে চলে আসে। এরপরে কংঘর জ্ঞান ফিরলে সে বলে, তোমার কি পুরনো কথা মনে পড়ে গেছে? হুয়ান বলে যে তার কিছুই মনে পড়েনি। একটু পর হুয়ান কংঘর জন্য অনেকগুলো খাবার পাঠায়, তবে কংঘ খায় না। তাই হুয়ান তার কাছে এসে তাকে বলে, তুমি আমাকে বলো আমি কি করলে তুমি ক্ষমা করে দেবে। সে বলে, যদি তুমি মন থেকে আমার কাছে ক্ষমা চাইতে, আমি এক কথায় তোমাকে ক্ষমা করে দিতাম। তবে আমি এখন তোমার ক্ষমা চাওয়ার মধ্যে কোনো সিনসিয়ারিটি দেখতে পাচ্ছি না। হুয়ান তার হাত ধরে বলে, তাহলে আমি তোমাকে আমার আসল সিনসিয়ারিটি দেখাচ্ছি। এরপর সে তার গার্ডদের বলে তার উপর আঘাত করতে, তবে গার্ডদের সাহস হচ্ছিল না। হুয়ান এরপর বেইকে আঘাত করতে বলে। এরপর দাসী এসে কংঘকে বলে দ্বিতীয় রাজকুমার নিজেকে আঘাত করছে। কংঘ সেখানে গিয়ে তাকে বাধা দেয় আর বলে যে সে তার ক্ষমা অ্যাকসেপ্ট করেছে। এরপর সে তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। পরের সিনে দেখা যায় মহারাজের কাছে বেই ওই ইউনুককে নিয়ে এসেছে যে হুয়ানের জন্য ঘোড়া নিয়ে এসেছিল। বেই বলে, এই ইউনুক ঘোড়াকে এক ওষুধ খাইয়েছে, যার ফলে আমাদের দ্বিতীয় রাজকুমার বিপদে পড়তো। মহারাজ স্পষ্ট বুঝে যায় এই কাজ তার রানীর, তাই সে রানীর কাছে গিয়েই তাকে একটা থাপ্পড় মারে। এরপর তাকে বলতে থাকে, তুমি এরকম একটা বোকামি কি করে করলে? রানী তখন তার কাছে ক্ষমা চায়। এরপর যুবরাজ কংঘর সঙ্গে দেখা করতে আসে। তারা কানামাছি খেলছিল। ওই সময় হুয়ান ঘরে চলে আসলে কংঘ তাকে ধরে ফেলে। হুয়ান যুবরাজকে বলে, তোমার বাড়ির কাজ সম্পন্ন হয়েছে? সে বলে, ভাইয়া আজ একটু আমাকে ঘুড়ি ওড়াতে দেবে? সে তাকে রিকোয়েস্ট করতে থাকে। তখন কংঘ তাকে বলে, চলো না আমরা গিয়ে ঘুড়ি ওড়াই। পরে তারা ঘুড়ি ওড়াতে যায়। এখানে যুবরাজের ঘুড়ি উড়ছিল না। হুয়ান বলে, তুমি পারছো না, দাও আমি উড়িয়ে দিচ্ছি। এরপরে সে উড়াতে যায়, তবে তার ঘুড়িও ওড়ে না। তখন সে বলতে থাকে, আসলে আজ বাতাস ঠিকভাবে চলছে না। কংঘ বলে, পারো না সেটা স্বীকার করলেই হয়। এরপর সে ঘুড়ি ওড়াতে থাকে। হুয়ান বলে, এটা কিছুই না, এর থেকে আমি অনেক সুন্দর ঘুড়ি ওড়াতে পারি। কংঘ বলে, চলো আমরা তাহলে একটা কম্পিটিশন করি। পরে তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। হুয়ানের ঘুড়ি কেটে একটা গাছের ওপর পড়ে। কংঘ সেটা নামিয়ে দেয়। হুয়ান তাকে রাগারাগি করতে থাকে যে তোমার কারণেই ঘুড়িটা ছিঁড়েছে। তখন যুবরাজ বলে, ভাইয়া তুমি নিজের দোষ অন্য কাউকে দেবে না। আপু কত ভালো একটা মেয়ে, আপু যদি সারা জীবন আমার সাথে থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু আমি তো ছোট, আপুকে বিয়ে করতে পারবো না। তুমি তো পারবে, তুমি আপুকে বিয়ে করে নাও। এতে এরা দুজনই লজ্জায় পড়ে যায়। যুবরাজ খুশি হয়ে লাফালাফি করছিল। সে বলতে থাকে, তাহলে আমি তোমাদের বিয়ে দেখব। রাতের বেলা কংঘ যুবরাজকে ঘুম পাড়িয়ে তার পাশে বসে ঘুমিয়ে পড়ে। হুয়ান তার কাছে এসে বসলে কংঘ তার পায়ে ধরে ঘুমিয়ে থাকে। এরপর কংঘ জেগে গেলে তারা দুজন বাইরে চলে আসে। পরে কংঘ হুয়ানকে জিজ্ঞেস করে, যুবরাজের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা তোমার বাবা করেছে, তাই তো? এখন তুমি কি প্ল্যান করছো? তুমি একটা জিনিস মনে রাখবে, তুমি যাই প্ল্যান করো না কেন, আমি আছি তোমার সাথে। এরপর হুয়ান তার ভাইদের সৈনিকদের সঙ্গে কথা বলতে থাকে এবং বলে যে তাদেরকে খুব তাড়াতাড়ি প্ল্যান এগোতে হবে। তার বাবা একটা সেক্টে যুক্ত হতে চাইছে। যেদিন সে ওই সেক্টে যুক্ত হওয়ার জন্য টেম্পলে যাবে, ওই দিনই তাদেরকে কাজ করতে হবে। পরদিন দেখা যায় মহারাজ যে সেক্টে যুক্ত হতে চাইছে সেই সেক্টর থেকে তার জন্য চিঠি এসেছে, যেখানে ওই সেক্ট মাস্টার তাকে নিজের শিষ্য বানানোর জন্য মানা করে দিয়েছে। মহারাজ এতে ভীষণ রেগে যায়। এরপর হুয়ান আর কংঘ কথা বলছিল, তখন এক ইউনুক এসে বলে রানী যুবরাজকে তার প্যালেসে নিয়ে গেছে। এদিকে দেখা যায় রানী যুবরাজকে একটা স্যুপ খেতে দিয়েছে, তবে যুবরাজ বলে আমার খিদা নেই। রানী এরপর বলে, তুমি তো অনেক ছোট, তুমি হয়তো জানো না তোমার আবার ভাই হতে চলেছে। তবে তোমার এই ভাই তোমার থেকে আলাদা, কারণ তোমার বাবা এই ভাইকে অনেক ভালোবাসবে, তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে। সে তার কাছে এসে এরকম কথা বলছিল যে সবাই তোমাকে ছেড়ে দেবে, তুমি একা এক ঘরে বন্দি থাকবে। যুবরাজ এটা সহ্য করতে না পেরে তাকে হালকা ধাক্কা দিলেই রানী পড়ে যায় আর চিৎকার করতে শুরু করে। এরপর রানী মহারাজকে বলছিল, আমি ওকে স্যুপ খেতে ডেকেছিলাম, ভুলে আমি বলে ফেলেছি আমি প্রেগনেন্ট, আর এরপরই ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এখন আমার পেটে অনেক ব্যথা করছে। মহারাজ যুবরাজকে থাপ্পড় দিতে চাইলে হুয়ান এসে ধরে ফেলে। এরপর এরা দুই ভাই মহারাজের ঘরের বাইরে বসেছিল। যুবরাজ বলে, ভাইয়া বিশ্বাস করো আমি এরকম কাজ করিনি। হুয়ান বলে, আমি অবশ্যই তোমার কথা বিশ্বাস করি, তুমি আমাকে বলো আসলে কি হয়েছিল। এদিকে বাইরে এরা ভীষণ চিন্তা করছিল, না জানি ভেতরে কি হচ্ছে। অন্যদিকে ডাক্তার বলে রানী একদম ঠিক আছে। মহারাজ তাদের সবাইকে চলে যেতে বলে। এরপর মহারাজ রানীকে ধমক দিয়ে বলে, ডাক্তার আমাকে বলেছে তোমার প্রেগনেন্সির কোনো রিস্ক নেই, তুমি তারপরও এত নাটক কেন করছো? রানী বলে, আমি তো আপনার জন্যই করছি। একটু পর
মহারাজের ইউনুক এসে হুয়ানকে বলে যুবরাজ অন্যায়ের শাস্তি হিসেবে কয়দিন নিজের ঘরে বন্দি থাকবে। হুয়ান চিৎকার করে বলতে থাকে, আমার ছোট ভাই অনেক দয়ালু, সে রানীর সঙ্গে এরকম কাজ করতেই পারে না, এতে হয়তো কোনো ভুল বোঝাবুঝি রয়েছে। তবুও যুবরাজ যতদিন ঘরে বন্দি থাকবে ততদিন আমি অ্যানসেটাল হলে রানীর জন্য প্রার্থনা করব, যাতে তার সন্তান সুস্থ থাকে। এরপর সে যুবরাজকে নিয়ে চলে যায়। রানী বলে, দ্বিতীয় রাজকুমার কি বলতে চাইছে? মহারাজ বলে, ও আমাকে হুমকি দিচ্ছে যেন আমি ওর ভাইকে না ছুঁই। এরপরে এরা বাইরে আসলে একজন ইউনুক আরো কতগুলো সেনাদের নিয়ে এসে বলে, মহারাজ বলেছে আমরা যাতে যুবরাজকে তার ঘরে নিয়ে যাই। হুয়ান যুবরাজকে বলে, তুমি ভয় পেও না, যতদিন তুমি সেখানে থাকবে ততদিন বেই তোমাকে পাহারা দেবে। এরপর যুবরাজকে নিয়ে যাওয়া হয়। হুয়ান যেতে থাকলে কংহ তার পেছনে যাচ্ছিল। হুয়ান বলে, আজ থেকে তুমি আর আমাকে ফলো করবে না। এরপর সে অ্যানসেটাল হলে গিয়ে বসে থাকে। কংহ এসে বলে, তুমি সত্যি এখানে বসে প্রার্থনা করবে? হুয়ান বলে, আমি এখানে থাকলে ওরা আমার ভাইয়ের কোনো ক্ষতি করবে না। কংহ বলে, তাহলে আমিও তোমার সাথে আছি। এদিকে মহারাজের কাছে আবারও লিনুয়াং সেক থেকে চিঠি আসে, যেখানে মাস্টার বলেছে রাজবংশের একজন লোকের জন্মদিনের সঙ্গে ইমমর্টালিটি জড়িয়ে আছে। সে হলো হুয়ান, এবং মাস্টার চায় হুয়ান যেন তার সেক্টে জয়েন হয়। মহারাজ এটা শুনে ভীষণ রেগে যায়। সে বলতে থাকে, এমনিতেই ওই ছেলে আমার কথা শোনে না, তার উপর যদি সে কাল্টিভেশন শিখে তাহলে তো সে আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অর্থাৎ হুয়ান আগে রাজবংশেরই ছিল, এরপর সে লিনওয়ান সেক্টে গিয়ে কাল্টিভেশন করেছে। মানে এখন সে যেখানে আছে এটা তারই জীবন, সে স্বপ্নের মাধ্যমে এটাকে আবার দেখছে। মহারাজ তখনই তার সৈন্যদের ওই দুই ছেলেকে মেরে ফেলার আদেশ দেয়। কংহ আর হুয়ান বুঝতে পারে এখানে কেউ এসেছে। একটু পরেই দেখা যায় হুয়ানের বড় ভাইয়ের সেনারা এদেরকে বাইরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে যুবরাজের ঘরে মহারাজের সেনারা ঢুকে পড়েছে। যুবরাজ অনেক ভয় পেয়েছিল। কংহ বলে, এখন আমরা কোথায় যাব? হুয়ান বলে, তুমি একটু চোখ বন্ধ করো। কংহ চোখ বন্ধ করলে সে তাকে অজ্ঞান করে ফেলে, আর তার লোকেদেরকে কংহকে কোনো নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে বলে। এরপর দেখা যায় মহারাজ সৈন্যবাহিনী সহ যুবরাজকে ধরে ফেলেছে। হুয়ান এসে বলে, আমার ভাইকে ছেড়ে দিন, নয়তো আজ আপনার শেষ দিন। মহারাজ হুয়ানের উপর অ্যাটাক করতে বলে। এখানে দুই দলের মধ্যে ফাইট হচ্ছিল। ওদিকে গাড়িতে কংহর জ্ঞান ফেরে। সে তখন গাড়ি থামাতে বলে, কারণ যে কোনো মূল্যে তাকে হুয়ানকে বাঁচাতেই হবে। এদিকে হুয়ান আর যুবরাজকে বাঁচাতে গিয়ে বেইয়ের গায়ে 3টা তীর লাগে, সে সেখানেই মারা যায়। এরপর হুয়ানের গায়ে একটা তীর লাগতে গেলে যুবরাজ সামনে এসে দাঁড়ায়, তখন তার গায়ে তীর লেগে যায়। ওই সময় মহারাজ নিজের হাতে তীর তুলে নেয়। সে নিজের হাতে এই দুজনকে মারতে চায়। যুবরাজ বলছিল, ভাইয়া আমার অনেক কষ্ট হচ্ছে। হুয়ান অনেক কান্না করছিল। যুবরাজ বলে, ভাইয়া তুমি আর কংহ আপু আমার সঙ্গে থেকে যাও না। এই কথা শুনে হুয়ান একদম অবাক হয়ে যায়। যুবরাজ হেসে বলে, তোমার জন্যই আমি মারা গেছি, আমার মৃত্যুর জন্য দায়ী তুমি, তাহলে এই দায়ভার তোমাকে নিতেই হবে, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। হুয়ানের তখন ধীরে ধীরে কংহর সব কথা মনে পড়তে থাকে। সে বলে, আমার সব মনে পড়েছে, এই সব কিছু মিথ্যা, আমার ভাই কখনো এরকম কথা বলতে পারে না। তখনই মহারাজ তীর ছুঁড়তে লাগলে কংহ তার হাড় বাজাতে বাজাতে সেখানে আসে, যার শব্দে এই সব কিছু ভ্যানিশ হয়ে যায়, আর এরা দুজনও বাইরে চলে আসে। কংহ দৌড়ে গিয়ে হুয়ানকে জড়িয়ে ধরে আর বলে, তোমার কি আমার কথা মনে পড়েছে? তোমার এখন কেমন লাগছে? হুয়ান বলে, ভালো লাগছে না, তুমি আমার কাছে এসে বসো। কংহ এরপর তার কাছে বসেছিল। হুয়ান বলে, এটা আমারই জীবন, এরপরে আমি লিনওয়াং সেক্টে যোগ দিই। তবে 100 বছর কেটে যাওয়ার পরেও আমার এই মনের দুঃখ এখনো যায়নি। এরপর তারা একটা শব্দ শুনতে পেয়ে সামনে আসলে দেখতে পায় একটা বাচ্চা ছেলেকে। হুয়ান তাকে এই সব কিছুর বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে, 1000 বছর আগে আমার মাস্টার একটা সিক্রেট রিলেম তৈরি করেছে, তবে সেখানে যাওয়ার একটা চাবি রয়েছে, আর আমি হলাম সেই চাবি। মাস্টার এই ইনার ডেমন গ্রামটা তৈরি করেছে, যে যারা সিক্রেট রিলেমে ঢোকার জন্য চাবি খুঁজতে আসবে তাদের ইনার ডেমনে যেতে হবে। গত 1000 বছরে একমাত্র প্রথম তোমরাই ইনার ডেমন থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছো, তাই এবার আমাকে তোমার সাথে করে নিয়ে যাও, আমার আর এই বোরিং জীবন ভালো লাগছে না। এরপর সে চাবি হয়ে যায়। কংহ চাবিটাকে নিজের কাছে রেখে দেয়। এরপর কংহরা বাড়িতে চলে আসে। অন্যদিকে হুই বনে আসলে দেখতে পায় লিংবো পায়ে আঘাত পেয়েছে। সে তখন তাকে পিঠে করে একটা প্যাভিলিয়নে নিয়ে আসে, পরে তার পায়ের চিকিৎসা করে। হুই বলে, আমি তোমার সেক্টর খবর পাঠিয়ে দিয়েছি যে তুমি আঘাত পেয়েছো, তাদের মধ্যে কেউ অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে আসবে। এদিকে কংহ হুয়ানকে ধরে বসে ঘুমাচ্ছিল। একটু পর হুয়ানের জ্ঞান ফেরে। কংহ উঠে পড়লে হুয়ান বলে, আমার পাশে বসো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। এরপর সে বলে, আচ্ছা তুমি এখন হার্প বাজাতে পারো?
সে বলে মনে হয় কিভাবে যেন হঠাৎ করে কাল আবার বাজাতে পারলাম। হুয়ান বলে আমার মনে হয় হার্প তোমার ইমোশনের সঙ্গে জড়িয়ে আছে। যখন তুমি মন থেকে বাঁচতে চাও বা কাউকে বাঁচাতে চাও তখনই একমাত্র সেটা অ্যাক্টিভ হয়। আর একটা কথা, আমরা কি শুধুই বন্ধু? কংহ বলে বন্ধু না নয় তো কি? হুয়ান বলে ওই দিন আমি তানের সঙ্গে কি বলেছিলাম তুমি শুনেছিলে? কংহ বলে না, আমি শুনিনি। হুয়ান বলে আমি বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি। যখন তুমি আমাকে বাঁচালে আমি ভেবেছি তুমি আমাকে পছন্দ করো, তবে এখন মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না। তাহলে তুমি কেন বললে তুমি আমার দায়িত্ব নেবে, আমাকে রক্ষা করবে? কংহ বলে আমি এগুলো কখন বলেছি? সে চলে যেতে থাকলে হুয়ান তাকে ধরে কিস করে। এরপর বলে তুমি কথা দিয়ে এখন কথা ফিরিয়ে নিচ্ছ? কংহ বলে না না, ফিরিয়ে নিচ্ছি না, আমি সত্যি সারা জীবন তোমাকে দেখে রাখবো। এরপর সে তাকে জড়িয়ে ধরে রাখে। পরের সিনে হুয়ান হুইকে বলে আমার ওষুধের পরের উপকরণ মৎস্যকুমারের আঁশ। তবে আমরা জানতে পেরেছি ওই আঁশ সিক্রেট রিলেমে গেলে আমরা পাবো, কিন্তু সেখানে যাওয়া মুখের কথা না, আমাদেরকে অনেক সেক্টের লোকেদেরকে সাথে নিয়ে যেতে হবে। তাই তুমি আমাদের মাস্টার আর অন্যান্য মাস্টারের কাছে খবর পাঠিয়ে দাও। এদিকে দেখা যায় যিশু অনেক দিন ধ্যান করার পর ফিরে এসেছে। সে উবেইকে বলে আমি যখন ধ্যানে ছিলাম তখন শুনেছি তোমার দুই ভাইকে নাকি লিনওয়াং সেক্টের লোকেরা ধরে নিয়ে গেছে। সকল সৈন্যরা বলতে থাকে আমরা সিক্রেট রিলেমের চাবি হারিয়ে ফেলেছি। যিশু বলে চাবি দিয়ে আমি কি করব? সিক্রেট রিলেম আমি খুলি বা অন্য কেউ খুলুক, আমার কাজ হলো সেটার ভেতরে যাওয়া। সৈন্যরা চলে গেলে উবেই বলে মহারাজ আমার আপনাকে আরেকটা জিনিস বলার আছে। এদিকে ইউনহুয়া সেক্টের মাস্টাররা ঝগড়াঝাটি করছিল। তারা বলছিল সিক্রেট রিলেম খোলা উচিত হবে কিনা। মাস্টার চিউ বলে চাবি যখন পাওয়া গেছে তাহলে খুলে দেখা যাক। আমি শুনেছি ওই রিলেমে অনেক মূল্যবান গুপ্তধন রয়েছে, ডেমনদের নজর রয়েছে সেখানে। তাই আমাদের সুযোগ একসাথে অনেক ডেমন আর ব্ল্যাক ম্যাজিক কাল্টিভেটরদের ধরে ফেলা। অন্যদিকে লিনওয়াং সেক্টের মাস্টার বলে ইউনহুয়া সেক্টে কতগুলো উপহার পাঠিয়ে দেবে, কারণ তাদের শিষ্য কংহ জংশিকে বাঁচিয়েছে। শুনেছি ইনার ডেমন থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি, এমনকি হুই পর্যন্ত সাহস করেনি জংশিকে বাঁচানোর। তবে কংহ সেখানে গেছে আর জংশিকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এতগুলো বছরে অবশেষে জংশি তার পার্টনার খুঁজে পেয়েছে। এদিকে লিংবোর কাছে তার মা আসে আর বলে তুমি কিভাবে আঘাত পেলে? হুই নামের ছেলেটা যদি তোমাকে না বাঁচাতো। লিংবো বলে মা আমি একদম ঠিক আছি, এখন সবাই সিক্রেট রিলেমে যাবে, আমিও সেখানে যেতে চাই। দেখো আমি হাঁটতেও পারছি, লাফাতেও পারছি, আমাকে দয়া করে যাওয়ার অনুমতি দাও। তার মা তখন তাকে যেতে অনুমতি দেয়। এদিকে যিশু বলতে থাকে আমি তো ভাবতেও পারছি না ওই মেয়েটার মধ্যে এত বড় স্পিরিচুয়াল রুট রয়েছে। উবি বলে জংশি আর ও সবসময় একসাথে থাকে, যদি ওদের মধ্যে সম্পর্ক হয়ে যায় আর ওরা যদি এক হয়ে যায় তাহলে তো আমরা ওদের সঙ্গে পারবো না। যিশু বলে তোমার মনে হয় এতদিন আমি ওই মেয়েকে বাঁচিয়ে রাখবো? এরপরে এরা যখন আসছিল তখন সামনে লিংবোয়ের সঙ্গে দেখা হয়। আর একটু সামনে গেলে দেখা যায় ইউনহুয়া সেক্ট থেকে লোকেদেরকে পাঠানো হয়েছে, এমনকি কংঘর সিনিয়র আপু লিংকেও পাঠানো হয়েছে। কংঘ তাদেরকে দেখে ভীষণ খুশি ছিল। একটু পর সেখানে ইউনজি সেক্টের শাও আর জিন আসে। তান তাদেরকে দেখেই রেগে যায়, কারণ এরা কংঘর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। এখন এরা দুজন তাদের কাছে ক্ষমা চায়। শাও বলে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি, শুনেছি সিক্রেট রিলেম খোলা হবে, সকল সেক্টের লোকেরা আসছে, তাই আমরাও আমাদের সেক্টের হয়ে এসেছি, যদি আমরা কোনো সাহায্য করতে পারি। কংঘ বলে যে তারা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। এরপর সিক্রেট রিলেমের সামনে সকল সেক্টের লোকেরা জয়েন হয়। লিংবো সামনে গিয়ে বলে সে লটারির আয়োজন করেছে, লটারিতে যাদের নাম উঠবে তারাই কেবল ভেতরে যেতে পারবে, বাকিরা বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে। একটু পর কংঘ চাবি দিয়ে সিক্রেট রিলেম খোলে। এরপর দেখা যায় তারা মাত্র অল্প কয়েকজনই ভেতরে এসেছে। একটু পর এক এক করে সবাই একটা ফরমেশনের ভেতর দিয়ে চলে যায়। কংঘ আর হুয়ান সেই ফরমেশনে গেলে তারা একটা জায়গায় চলে আসে, তবে তারা বাকিদেরকে দেখতে পায় না। হুয়ান বলে আমাদের সবাইকে হয়তো আলাদা আলাদা জায়গায় থাকতে হবে। তারা ইমমর্টাল ইউয়ানের নাম দেখতে পায়, যে মূলত এই রিলেমটা বানিয়েছে। কংঘ বলতে থাকে হুই কোথায় গিয়ে পড়েছে কে জানে। হুয়ান বলে হয়তো ভালোই আছে, তবে সমস্যা হলো ইমমর্টাল ইউয়ানের সঙ্গে ডেমন কাল্টিভেটরদের অনেক ঝগড়া হতো, তাই সে ডেমন কাল্টিভেটরদের দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। তখন দেখা যায় সত্যি হুইয়ের উপরে থান্ডার স্ট্রাইক হচ্ছিল। সে বলতে থাকে 1000 বছর কেটে গেছে, এখনো কি এগুলো ভুলে যাওয়া যায় না? তখনই লিংবো সেখানে আসে। হুই বলতে থাকে তুমি আমাকে বাঁচাও। সে তাকে জড়িয়ে ধরে রাখে যাতে তার কারণে থান্ডার স্ট্রাইক সরে যায়।
তবে লিংবো সরে যেতে চাইলে হুই তার হাতে কামড় দিয়ে নিজের হাত থেকে তার হাতে একটা ডেমনিক সিল দিয়ে দেয়, যার ফলে এখন লিংবোকে ডেমন কাল্টিভেটর মনে করা হবে। এদিকে কংহোরা গাছের উপরে একটা ছোট্ট জিনিস দেখতে পায়। তাদেরকে এটার ভেতরে যেতে হবে, তাই তারা নিজেরা ফরমেশন করে সেটার ভেতরে চলে আসে। অন্যদিকে শাও জিনকে খুঁজে পাচ্ছিল না। তখন সে পাহাড় থেকে পড়ে যেতে থাকলে একটা ছেলে তাকে বাঁচায়। সে বলে তার নাম চি, সেও একটা সেক্ট থেকে এসেছে। এরপর তারা দুজন মিলে জিনকে খুঁজতে বের হয়। এদিকে এরা দুজন ওই ছোট্ট জিনিসটার মধ্যে চলে এসেছে। এটা ছিল ইমমর্টাল ইউয়ানের বাস করার একটা জায়গা। কংহোর এখানকার সবকিছুই ভালো লাগছিল। একটু পরেই উপরে একটা লেখা ওঠে যেখানে বলা হয়েছে কংহো আর হুয়ানকে মাস্টার ইউয়ানের সকল বই পড়তে হবে, নয়তো তারা এখান থেকে বের হতে পারবে না। এদিকে হুই আর লিংবো একটা ঘরের সামনে আসে। তারা ঘরের ভেতরে কিছু শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পরেই দেখা যায় তারা ওই ঘরের ভেতর চলে এসেছে, কিন্তু তারা যখন বের হতে চায় তখন আর বের হতে পারে না। এতে এরা দুজনেই অবাক হয়ে যায়। তখন তারা একটা লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল এখানে ডেমন কাল্টিভেটররা বন্দী হয়ে থাকবে। লিংবো বলতে থাকে, আমি তো ডেমন না, আমি কেন এখানে এসেছি? তখন সে আয়নায় কিছু একটা দেখে বসে পড়ে। হুই তার কাছে গেলে দেখতে পায় তার দুটো কান বেরিয়ে এসেছে। লিংবো বলে, এগুলো আমার সঙ্গে কেন হচ্ছে? তোমার ডেমনিক সিল তুমি আমাকে দিয়েছো তাই? হুই বলে, হতে পারে এজন্য আমার গুণাবলী তোমার মধ্যে যাচ্ছে। লিংবো তখন তাকে মারতে যেতে চায়। হুই বলে, তুমি চিন্তা করো না, তুমি যদি শিয়াল হয়েও যাও তুমি এই পুরো রিলেমের সব থেকে সুন্দর শিয়াল হবে। লিংবো আরো রেগে যায়। এরপর সে মন খারাপ করে বসে থাকে। তখন হুই বলে, চলো আমি তাহলে তোমার এই সিলটা তুলে নিই। এরপর সে তার সিল তুলে নেয়। পরে তাকে চলে যেতে বলে আর অন্য কাউকে নিয়ে আসতে বলে যাতে হুই এখান থেকে যেতে পারে। কিন্তু লিংবো একটু গিয়ে আবার চলে আসে আর বলে যে সে এখন যেতে পারছে না, সিল তাকে আটকে দিচ্ছে। হুই বলে, হয়তো তোমার মধ্যে সিল ছিল, তাই তোমার মধ্যে এখনো ডেমনিক অরা রয়ে গেছে। অন্যদিকে এরা দুজন জিনকে খুঁজে পেয়েছে। জিন বলে সে দুটো জিনিস এনেছে, একটা হলো মার্শাল আর্টের একটা টেকনিকের বই, আরেকটা হলো এমন একটা আয়না যেটা দিয়ে অতীত দেখা যায়। সে শাওকে আয়নায় দেখতে বলে, কারণ সে তার অতীত দেখতে চায়। অন্যদিকে হুই লিংবোয়ের জন্য ফল নিয়ে আসে, তবে সে বলে যে সে ফল খাবে না, তার নরম নরম চিকেন খেতে ইচ্ছে করছে। হুই বলে, তুমি তো দেখছি সত্যি শিয়ালের মতো করছো। এই কথা শুনে লিংবো ঘরে চলে যায়। এরপর হুই তার জন্য একটা চিকেন ঘরে রেখে দেয় আর বাইরে বসে বলতে থাকে, দয়া করে এটা খেয়ে নাও, এটা বন্য মুরগি। কিন্তু লিংবো বাইরে এসে খুব সুন্দর করে তাকে বলে, বাইরে ঠান্ডা বাতাস বইছে, তুমি ঘরে চলে আসো। পরে তাকে ঘরে এনে সে তাকে সিডিউস করতে চায়। হুই ভীষণ ভয় পেয়ে যায়। লিংবো তাকে কিস করে। হুই তখন তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে ঘরে বন্দি করে দিয়ে বাইরে চলে আসে আর ভাবতে থাকে এখন সে কি করবে। তখন তার মনে হয় তার আগুন জ্বালানো উচিত। এদিকে জিং বলে, একবার আয়নাটা দেখো না। শাও আয়নায় দেখলে দেখা যায় আগে একবার সে বলেছিল সে জিনকে পছন্দ করে না, কারণ জিন অনেক রাগী একটা মেয়ে, একদম বাঘিনীর মতো। এই সব শুনে জিন ভীষণ রেগে যায়। জিন রেগে আয়নাটা ফেলে দিলে চি নামের সেই লোকটি আয়নাটা তুলে নেয়। তখন শাও তার হাত থেকে আয়না নিয়ে চমকে যায়। সে মনে মনে বলতে থাকে, এটার মধ্যে ডেমনের ছবি কেন দেখা গেল? চি তো অনেকক্ষণ ধরেই আমাদের সাথে আছে আর আমাকে সাহায্য করেছে, তাহলে হয়তো আমি ভুল দেখেছি। এদিকে কংহো একটা বক্স পায়, যার মধ্যে আবার 3টা বক্স ছিল আর সেখানে লেখা ছিল 3টা বক্সের মধ্যে সে যে কোনো একটা চুজ করতে পারবে। কংহো মাঝখানের বক্স চুজ করে সেখানে একটা মন্ত্র আর একটা তেলিসমান পায়। এদিকে এরা তিনজন অনেক কালো ধোঁয়া দেখতে পায়। এরপর তারা ওই ধোঁয়াকে পিছু করে হুইয়ের কাছে চলে আসে। হুই তাদেরকে লিংবোয়ের কাছে নিয়ে যায়। পরে এরা তিনজন তার মধ্যে এনার্জি দিয়ে তাকে কিছুটা সুস্থ করে। লিংবো তখন ঘুমাচ্ছিল। এদিকে এরা দুজন ওই তেলিসমান ব্যবহার করে একটা জায়গায় চলে আসে। অন্যদিকে শাও জিংকে বলে, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আগে আমি এমনি মানুষকে এসব বলতাম, এখান থেকে গিয়েই আমরা বিয়ে করব। জিং বলে, তাহলে আপাতত আমাকে কিছু ফুল এনে দাও, ঘরটা একদম খালি খালি লাগছে। শাও বেরিয়ে পড়ে। অন্যদিকে চি একটা কিছু লিংবোর ঘরে ছেড়ে দেয়। তখন শাও তাকে লুকিয়ে কোথাও যেতে দেখে তার পিছু করে। চি একটা ঘরে গিয়ে লকেটের মতো একটা জিনিস নিয়ে নেয়। তখন শাও বলে, আপনি কে আর এইমাত্র কি নিয়েছেন? চি বলে, তুমি তো দেখেইছো, আবার নাটক কেন করছেন? তবে তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমাকে বলবো। এদিকে দেখা যায় লিংবো হুইয়ের ওপর অ্যাটাক করছে। তখন জিং সেখানে আসে। হুই নিজের লেজ থেকে পাওয়ার দিয়ে লিংবোকে শান্ত করার চেষ্টা করে। তখন সে নিজে অনেক অসুস্থ হয়ে যায়। অন্যদিকে শাওকে চি চরম আঘাত করে। তখন জিং সেখানে আসলে চি তাকেও আঘাত করে। এরপর চি সেখান থেকে চলে যায়।
সামনে গেলে হুয়ান আর কংহোর সাথে তার দেখা হয়। সে আগেরবারের মতোই নিজেকে এক সেক্টের শিষ্য বলে পরিচয় দেয়। এরপর সেখানে তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায়। হুয়ান তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে সে এই জায়গার কেয়ারটেকার। ইমমর্টাল ইওয়ান তার মাস্টার ছিল। এরপর সে তাদেরকে ইমমর্টাল ইওয়ানের বাড়িতে নিয়ে আসে। কংহো বলে তারা এখানে মৎস্যকুমারের আঁশ নিতে এসেছে। সেই লোক বলে যদি তুমি আমাকে খাবার খাওয়াও তাহলে আমি তোমাকে বলবো। কংহো এরপর তার জন্য রান্না করে, তবে লোকটি খাবার খেয়েও বলে যে সে তাদেরকে বলবে না। তখন সে একটা পাখা এনে নিজের গায়ে বাতাস করতে থাকে। কংহোর মনে পড়ে এই একই রকম পাখা ইমমর্টাল ইওয়ানের রয়েছে। তখন সে বলে আপনি তাহলে ইমমর্টাল ইওয়ান, আপনি কেন আমাদেরকে মিথ্যা বললেন? তবে সে স্বীকার করতে না চাইলে হুয়ান একটা অস্ত্র এনে বলে আপনি এটার সামনে কথা বলুন, তাহলে এটা বলে দেবে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। আর কোনো উপায় না পেয়ে সে স্বীকার করে যে সেই ইমমর্টাল ইওয়ান। সে হুয়ানকে জিজ্ঞেস করে তোমার এই অস্ত্রটা কি কাজ করে? হুয়ান বলে কিসের অস্ত্র? এটা একটা সামান্য ফুলদানি। ইওয়ানের তো মেজাজটা আরো খারাপ হয়ে যায়। তারা জিজ্ঞেস করে যে আপনি কেন তাহলে সবাইকে মিথ্যা বলেন যে আপনি আসলে দেবতা হয়ে গেছেন? সে বলে 1000 বছর আগে তার জন্য ট্রিবুলেশন এসেছিল ঠিকই, তবে সে তাতে ফেল করেছে। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে তাই সে 1000 বছর ধরে এখানে পড়ে আছে, আর বাইরের মানুষ মনে করে সে হয়তো দেবতা হয়ে গেছে। কংহো বলে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই সিক্রেট আমরা কাউকে বলবো না, তবে একটা শর্ত আছে। আপনাকে বলতে হবে আমরা মৎস্যকুমারের আঁশ কোথায় পাবো। এখানে সিন কাট হয়ে যায়। এরপর চি বিদায় নিয়ে চলে যেতে চাইলে হুয়ান বলে তুমি তো এত সহজে যেতে পারবে না। চি এদিকে ঘুরে তাকালে কংহোর অস্ত্রটা তাকে গিয়ে অ্যাটাক করে। এতে তার আসল রূপ বেরিয়ে আসে আর দেখা যায় এটা হলো যিশু। এরপরে তারা তার উপর অ্যাটাক করে, তবে যিশু পালিয়ে যায়। এদিকে হুই আর লিংবোর জ্ঞান ফিরলে তারা এদের দুজনের কাছে আসে আর এসে দেখতে পায় জিন অলরেডি মারা গেছে। শাও বেশিক্ষণ বাঁচবে না। শাও বলে দয়া করে জিনকে একটা ভালো জায়গায় দাফন করো, আর আমাদের জন্য হলেও আমাদের সেক্টর র্যাঙ্ক একটু বাড়িয়ে দিও। আরেকটা কথা বলি, চি কিছু একটা নিয়ে গেছে। এরপরেই সে মারা যায়। তখন সেখানে হুয়ানের ট্যালিসমান আসে। হুই বলে ইয়াং মাস্টার বলেছে চি নাকি আসলে যিশু। লিংবো বলে সে তাহলে এখান থেকে কি নিয়ে গেল? ডার্ক ক্লাউড ট্যাবলেট। আমার মা বলেছে সেটা নাকি এখানকার সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র। তারা দুজনেই তখন অনেক ভয় পেয়ে যায়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।